রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ব্লু ইকোনমি, পর্যটন এবং তথ্য প্রযুক্তি সেক্টরে আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাথে এফটিএ নিয়ে আলোচনায় বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি প্রবেশাধিকার সহ অন্যান্য ব্যবসায়িক সুবিধা পাওয়ার মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক সামনের দিনগুলিতে আরও শক্তিশালী হবে। Ready to commence free trade agreement (FTA) negotiation with the US at an appropriate time. Already we have done it with Bhutan, and also we have taken initiative to other country. US is of course the largest investor in Bangladesh with stakes in energy, banking and insurance sector. We invite US investment in other lucrative sector as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, knowledge-based high-tech industry, jute industry, and leather industry, among others. Our investment is heavily on improving the infrastructure and power supply to facilitate FDI in the mentioned that and other promising sectors in Bangladesh. এদিকে বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ শক্তি হিসেবে কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে বিশ্বের নারী রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের 7ম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা অর্জনে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এতে নারী ক্ষমতায়নে উপদেষ্টা বোর্ড গঠনের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগকে স্থানীয়করণ করা জরুরি। সে সঙ্গে বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলিকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। সড়ক পথে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকের 72 ঘন্টা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। পণ্য উঠানামা হলেও পরিবহন সংকটে হচ্ছে না পণ্য ডেলিভারি। বিপাকে আমদানি রপ্তানিকারকরা। খাতুনগঞ্জে কাঁচা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা ব্যবসায়ীরা। বাড়ছে সব ধরনের পণ্যের দাম। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের অবডকে বেসরকারি মালিকানাধীন 18টি কন্টেনার ডিপোতে কাজ বন্ধ রেখেছে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিক শ্রমিকরা। একইভাবে টার্মিনাল থেকেও ছাড়ছে না পণ্য পরিবহন। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহন সংকটে বন্ধ পণ্য ডেলিভারি। জাহাজের থেকে যে কন্টেইনার হুক পয়েন্ট থেকে সরাসরি ডিপোতে যায় কিংবা ডিপোত থেকে সরাসরি হুক পয়েন্টে এক্সপোর্ট কন্টেইনার আসে, সেগুলোর যাওয়া আসা আজকে বন্ধ। মিগদার সভাপতি বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভয়াবহ কন্টেইনার জটে পড়বে বন্দর। জাহাজ জটের পাশাপাশি পণ্য রপ্তানিতেও নেমে আসবে ধস, বলেন বন্দর ব্যবহারকারীরা। আমাদের গাড়ি যদি আক্রান্ত হয় তাহলে করে পণ্য এবং গাড়ি দুটোই নষ্ট হবে। এই ভয়ে তারা কিন্তু গাড়ি চলাচল করতে কিন্তু একটু ভয় পাচ্ছে। বর্তমান চলমান ধর্মঘট অতি সত্বর প্রত্যাহার করা এবং আলাপ আলোচনার মধ্যে সমাধান করা বাঞ্ছনীয়। তবে ট্রাক, খাবারড ভ্যান মালিকরা বলছেন, দাবি না মানলে ছাড়বে না কোনো পরিবহন। সমস্ত ব্যবসায়ীগুলো আজকে অসহায় হয়ে গেছে। আমরা তার জন্য আমরা কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট নয়, আমরা শুধুমাত্র কর্মবিরতি পালন করছি।
পণ্য পরিবহন বন্ধ থাকায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছে কাঁচামাল আমদানিকারকরা। বেড়ে যাচ্ছে সব ধরনের পণ্যের দাম। কর্মবিরতিটা যদি দীর্ঘদিন হয় তাহলে আমাদের পণ্য নষ্ট হবে, পাশাপাশি আমাদের যে গন্তব্যস্থলের যে পণ্যগুলো পাঠানোর যে সিদ্ধান্ত সেটি বাধাগ্রস্ত হবে। তবে কোথায় কোথায় পরিবহন ধর্মঘট বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকের একাংশের ডাকা কর্মবিরতির প্রভাব জানাতে চট্টগ্রামের যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও রিপন হোসেন। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বন্দরের কার্যক্রমে ধর্মঘটের কি প্রভাব পড়ছে, কি ধরনের সংকট তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি বন্দরের গেটে আছি, যে গেটে প্রতিদিন সকাল থেকে অসংখ্য পরিবহন বের হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু একেবারে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের গেট একেবারে ফাঁকা। যে ট্রাকগুলো আমরা দেখছি, কাভার্ড ভ্যানগুলো দেখা যাচ্ছে, সে কাভার্ড ভ্যান কিন্তু সেখানে কিন্তু বন্দরের ভেতরে কিন্তু সেখানে অবস্থান করছে। সব মিলে বলা যায় যে বন্দরের এই দৃশ্য আপনি দেখলেই চট্টগ্রামের 4টি গেট ঘুরে আমরা যেমনটা দেখেছি, সব গেটে কিন্তু একেবারে ফাঁকা। যারা আমদানিকারক আছেন তারা সবচেয়ে সমস্যায় পড়েছেন, তারা বিপাকেই আছেন। তেমনিভাবে যারা পণ্য রপ্তানি করবেন তারাও কিন্তু আসলে অনেকটা সমস্যায় পড়েছেন। কাভার্ড ভ্যান এমনকি ট্রাক সংকটের অজুহাত দেখিয়ে কিন্তু আসলে কোনো জায়গায় আমরা দেখছি কিন্তু আসলে পণ্য পরিবহনগুলো চলাচল করলেও তাদের ভাড়াও কিন্তু অনেকটা বেড়ে গেছে। চট্টগ্রামের বিভিন্ন সড়ক আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, সড়কে কিন্তু বিভিন্ন কাভার্ড ভ্যান এমনকি প্রাইম মোবার কিন্তু রাস্তার উপরে কিন্তু তারা অপেক্ষা করছেন। তাদের যে 15 দফা দাবি রয়েছে, সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ পর্যন্ত 72 ঘন্টা যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে তারা এখনও পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। সব মিলে বলা যায় যে চট্টগ্রাম বন্দরের যে প্রভাব, গতকালও আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জায়গায় যে গেটগুলো আছে সেই গেট দিয়ে কোনোভাবে কিন্তু আসলে পণ্য ডেলিভারি করা হয়নি। এমনকি বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন পণ্য ডেলিভারি হচ্ছে না, কিন্তু ভেতরে যে পণ্য উঠানামার কাজ সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যশোরের রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বড়ুয়া জয় আপনাকে। আমি রয়েছি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। এই বেনাপোলের যে কাঁচামালের শেড রয়েছে, এই শেডের যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু আমদানি রপ্তানি হলেও যে গাড়িগুলো স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, কারণ এখান থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। তো এই যে বন্দরের বিভিন্ন প্রভাব পড়ছে সেই কথা আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো দেখছি যে একটু ধর্মঘট চলছে, কর্মবিরতি চলছে, এর প্রভাবে বন্দরে কি কি সমস্যা হচ্ছে? বেনাপোল বন্দরে আসলে পণ্যজট দেখা দিয়েছে, কারণ সারা বাংলাদেশে পরিবহন মালিক ও কর্মচারীদের যে 15 দফা দাবি বাস্তবায়নের জন্য যে আছে ধর্মঘট চলছে। এই ধর্মঘটে বেনাপোল বন্দরে গতকালকে কোনো পণ্য লোড হয়নি খালাসের জন্য। আর ভারতীয় ট্রাক থেকে কিছু কিছু পণ্য কালকে আনলোড হয়েছে, যে সমস্ত শেডগুলোতে খালি জায়গা ছিল। আজকের আর কোনো শেডে মনে হয় না যে পণ্য আনলোড হবে ভারতীয় ট্রাক থেকে, কারণ যে সমস্ত ট্রাকে খালি জায়গা ছিল সেই জায়গাগুলোতে গতকাল মাল আনলোড হয়েছে। এখন যদি এই পরিবহন ধর্মঘট এভাবে চলতে থাকে তাহলে বেনাপোল বন্দর ভয়াবহ পণ্যজট দেখা দেবে। এই পণ্যজটের কারণে রাজস্ব হারাবে সরকার এবং বেনাপোলে প্রচণ্ড আকারে বাস, ট্রাক বা অন্যান্য যানজট দেখা দিচ্ছে। আমাদের যশোর রোড, যশোর থেকে বেনাপোল পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা এক্সপোর্টের পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বিভিন্ন সমস্যার কথা, পণ্যজটের সৃষ্টি হয়েছে। তো সব মিলে এই ছিল বেনাপোল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ রিপন, একই সঙ্গে ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়কে। দর্শক, ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকের একাংশের ডাকা কর্মবিরতির প্রভাব জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ই ভ্যালি, ই অরেঞ্জ সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার পর গ্রাহকের আস্থা সংকটে গোটা ই কমার্স খাত।
এতে ক্ষতির মুখে পড়েছেন পুরনো উদ্যোক্তা, মাঠ পর্যায়ের সেলার ও ডিস্ট্রিবিউটররা। উদ্যোক্তারা ও বিশ্লেষকরা বলছেন, যারা গ্রাহকের সাথে প্রতারণা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনা গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। এছাড়া ই-কমার্স নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও এ খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এছাড়া ই অরেঞ্জ ধামাকা সহ নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেপে ওঠে। সম্প্রতি এজন্য আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ই কমার্স খাত। বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছেন অনেক গ্রাহক, যার প্রভাব পড়ছে পুরনো উদ্যোক্তা ও বিক্রেতাদের উপরও। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে আস্থার সংকট হচ্ছে, অনেক সেলার আছে যারা অল্প পুঁজি নিয়ে ওখানে ইনভেস্ট করেছে, মানে তাদেরকে প্রোডাক্ট গুলো দিয়েছে, তারা এখান থেকে পেমেন্টটা পায় নাই, সো তাদের পুঁজি সংকট হয়েছে। তারা এখন ধরেন দারাজের প্ল্যাটফর্মে প্রোডাক্ট দিবে কিন্তু তার সেই পুঁজিটা নাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে। যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। লিগ্যাল অ্যাকশন, ট্রানজাকশন অ্যাকশন সবকিছু সমভাবে যদি সমান তালে চলে তাহলে অ্যাকশন নেওয়াটা অনেক এখানে প্রফেশনালদেরকে ঢুকাতে। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন 1600 ছাড়িয়েছে। শুধু নীতিমালা ও আইনের দুর্বলতার সুযোগ নিয়ে ই অরেঞ্জ গ্রাহক ও সরবরাহকারীদের কাছে 1100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এসব টাকা ফেরত দিচ্ছে না। বহুল আলোচিত ইভ্যালিও নিয়েছে গ্রাহকদের কাছ থেকে 1000 কোটি। আমাদের যে সমস্ত জায়গায় সংস্কারের প্রয়োজন আছে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা সংস্কারের কাজগুলোতে হাত দেওয়া। ই কমার্সের যে বিজনেস তার মূল জায়গাটা হলো ট্রানজাকশনটা হয় কিন্তু ম্যাক্সিমাম অনলাইনে, সেখানে পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করে দেখা যাবে এই ধরনের বারবার এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। গেল 2 মাসে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে অন্তত 6000। ইভ্যালি ও ই অরেঞ্জ ছাড়া আইনি পদক্ষেপ নেই জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তা আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে 6.5 মাস পর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার 5% নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে 33,000 নমুনা পরীক্ষা করে 1562 জনের করোনা শনাক্ত হয়েছে। আর নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে 4.69%। এদিকে গত 24 ঘন্টায় করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,45,800 জনে। তাদের মধ্যে 27,277 জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ শনাক্তের হার 5-এর নিচে ছিল 8 মার্চ। সেদিন শনাক্তের হার ছিল 4.98%। আর সবচেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ 7 মার্চ। সেদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল 4.3%। ঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টায় রেলপথে যাতায়াত করতে পারবে যশোর খুলনার মানুষ। পদ্মা সেতু এই অঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে। দ্রুত গতিতে চলছে ট্রেন লাইন নির্মাণের কাজ। পরিপ্রেক্ষিতে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে এই অঞ্চলের মানুষের। যশোর থেকে রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রকল্প অনুযায়ী রেলপথটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে যশোর পর্যন্ত, যা 172 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 20টি স্টেশন আছে, যার মধ্যে নতুনভাবে নির্মাণ করা হবে 14টি স্টেশন আর পুরনো স্টেশন সংস্কার করা হবে 6টি। রেল স্টেশনগুলোতে থাকবে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা। ব্রডগেজ সিঙ্গেল লাইনের এই রেলপথে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন। 66টি বড় সেতু ও 244টি ছোট সেতু নির্মাণ করা হবে। রেলপথ ও সড়কের বিভাজনে থাকবে আন্ডারপাস, অপটিক্যাল ফাইবারের টেলিযোগাযোগ, ভায়াডাক্ট, রুফওয়ে, রেল ক্রসিং, রেল ওভারব্রিজ, প্রকল্প কার্যালয় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। দক্ষিণাঞ্চলের মানুষ অবশ্যই এর উপকার ভোগ করবে। পাশাপাশি আমাদের এই পাশের অর্থনীতিতে এই পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট যখন চালু হয়ে যাবে, এই অঞ্চলের অর্থনীতিতে আমূল একটা পরিবর্তন আসবে। বর্তমানে ঢাকা থেকে যশোর যেতে ট্রেনের সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। নতুন এই লাইন চালু হলে সময় নেমে আসবে 2.5 থেকে 3 ঘন্টায়। এতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যবসা বাণিজ্য যেমন সম্প্রসারণ হবে, তেমনি জীবনমান উন্নত হবে। আর এ নিয়ে উচ্ছ্বসিত এই এলাকার মানুষ। যশোর থেকে সরাসরি পদ্মা সেতু দিয়ে ঢাকাতে যেয়ে আমাদের দৈনন্দিন কাজ শেষ করে আবারই আমরা যশোরে ফিরে আসতে পারবো। দরকার নেই এখন আমাদের এখানকার কৃষকরা সরাসরি সকালবেলায় মাল নিয়ে ঢাকায় যে পরের দিন আবার মাল বিক্রি করে ফিরে আসতে হবে। এই কাজটা আমাদের দ্রুত করতে হবে, দ্রুত আমাদের এই সার্ভিসটা দিতে হবে। আমরা সুবিধাটা দ্রুত চাই। 39,246.80 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2024 সালের 3 জুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটি সেতু পাল্টে দিয়েছে গোটা এলাকার চেহারা। যে সেতু স্বপ্নেও কোনোদিন ভাবেননি স্থানীয়রা, সেই সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের 26তম কিলোমিটার অংশে লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুর কারণে ভাগ্য বদলেছে স্থানীয়দের। এর ফলে দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে, বাড়বে সড়ক যোগাযোগ এবং সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। বরিশাল থেকে শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের প্রতিবেদন, জানাচ্ছেন নিবির আমিন। 1118 কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম নান্দনিক পায়রা সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, যে কোনো সময়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। ওভারব্রিজের কাজ চলমান রয়েছে এবং টোল প্লাজা টোল সিস্টেমের কাজ প্রায় শেষের দিকে। এগুলো কাজ শেষ হলেই আমরা উদ্বোধনের দিকে চলে যাব। সর্বশেষ প্রস্তুতিমূলক কিছু আমাদের কাজ বাকি আছে, ফিনিশিং কাজ বাকি আছে। কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো আমরা অ্যাড্রেস করব, শীঘ্রই আমরা সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো। এই সেতুর বদৌলতে পাল্টে গেছে পুরো এলাকার চেহারা। সেতুর দুই পাশে ঢালে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। অনেকটাই শহরের রূপ ধারণ করেছে একসময়ের অবহেলিত লেবুখালী। আগামীতে এই এলাকা আরও জমজমাট হবে এমন আশায় সেতুর দুই তীরে হিড়িক পড়েছে জমি কেনার। কয়েকগুণ বেড়ে গেছে জমির দাম। একটি সেতুর কারণে পাল্টে গেছে স্থানীয়দের জীবনমান, বদলেছে ভাগ্য। এই এলাকায় ব্রিজকে কেন্দ্র করে শিল্প, কলকারখানা, এমনকি এই ক্যান্টনমেন্ট, এর ফলে জমির দাম বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, সবকিছু উন্নত হয়েছে। দক্ষিণ বাংলার উন্নয়নকে অনেক ত্বরান্বিত করবে এবং দক্ষিণ বাংলার আর্থসামাজিক ব্যবস্থা অনেক উন্নত করবে। বরিশাল সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর উপহারের এই সেতুর কারণে আমূল পাল্টে যাবে দক্ষিণের সড়ক যোগাযোগ ব্যবস্থা। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতু উদ্বোধনের প্রহর গুনছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটি উপহার দিয়েছেন। আমরা নির্ধারিত তারিখে একটি বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান করে প্রধানমন্ত্রীকে একটি সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিব। গেল মঙ্গলবার বিকেলে এই সেতু উদ্বোধনের সবশেষ প্রস্তুতি পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার। পরিদর্শন শেষে তিনি বলেন, এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কর্মসংস্থান, পর্যটনের বিকাশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা একটা নান্দনিক ডিজাইন। এটি কর্ণফুলী ব্রিজের পরে এটি দ্বিতীয় ব্রিজ এবং এই ব্রিজের স্বাস্থ্য ব্যবস্থা দেখার জন্য, মনিটরিং করার জন্য সেই ব্যবস্থা এখানে আছে। কেউ যেন ওভারলোড না হয় সেই ব্যবস্থা আছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, KFAED এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, OFID যৌথ অর্থায়নে 2016 সালের 24 জুলাই এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। কুষ্টিয়ার থানাপাড়ায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে? ধন্যবাদ তানজিনা। আমি পুলিশের সাথে কথা বলেছি, কুষ্টিয়া সদর থানা অর্থাৎ এটা কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলমের সাথে। তিনি বলেছেন যে আসলে মৃত্যুর যে কারণ সেটা পুলিশ ধারণা করছে যে আগে 1.5 বছরের ছেলে জেমকে হত্যা করা হয়েছে, তারপরে কিন্তু তার মা আত্মহত্যা করেছে। এবং আমি এসেছি কুষ্টিয়ার মর্গে, জেনারেল হাসপাতাল মর্গে। এই মর্গের মধ্যে আসলে মা এবং ছেলের মরদেহ এখন রাখা আছে, পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে। তবে আমরা স্থানীয়ভাবে যে খবর পেয়েছি তাতে হচ্ছে এই মায়ের মস্তিষ্কে কিছুটা ভারসাম্যহীনতা আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই সঙ্গে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে সেই তারা আলাদা ঘরে ছিলেন এবং মায়ের ঘরে, যদিও দুটো ঘরই পাশাপাশি, সে টিনের দোতলা ঘর, সেই ডাবের সাথে কিন্তু মা আকলিমাকে মরদেহ দেখতে পাওয়া গেছে এবং পুলিশ সেখান থেকে উদ্ধার করেছে। আর ঘরের মধ্যে বেডের উপরে ছেলেটা শুয়েছিল। পুলিশ ধারণা করছে কোনোভাবে ছেলেকে সে আগে হত্যা করেছে এবং তারপরে সে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে যে ঘটনার তদন্ত করে তারা আসলে পরিপূর্ণভাবে জানাতে পারবে কি ঘটেছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তানজিনা। ধন্যবাদ জাহিদ। দর্শক, কুষ্টিয়া থানাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। মৌলভীবাজারে আমন রোপণের কিছু দিনের মধ্যে ধান গাছে মাজরা পোকা ও পাতা মোড়ানো কীটপতঙ্গের আক্রমণ দেখা দিয়েছে। এতে ফসল বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। সৈয়দ বায়তুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য উৎপাদনের দিক থেকে মৌলভীবাজারে শীর্ষে রয়েছে আমন ধান। চারা রোপণের পর মাত্র সবুজ হতে শুরু করেছে ফসলি জমি। তবে মাজরা পোকা আর পাতা মোড়ানো কীটপতঙ্গের আক্রমণে বাড়ছে না ধান গাছ। তাই জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের পোকার আক্রমণ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের। মাঝে মাঝে তোমার জানোর গুসার মাইনটা যেমন মরা দেখা যায়। আমরা ওষুধ দিতে আসি, এখন তো সার দিতে পারছি না, ওষুধ দিতে আসি, বালা ওষুধ তো পাইতাম না। তোমার মাঞ্জিরা ফুকে খাইয়া তোমার এবারে ধরি ফেলাই দিরা, লামাই ফেলাই দিরা দানটারে। টানা বৃষ্টিপাতের ফলে কীটনাশক দিয়েও কমানো যাচ্ছে না পোকার আক্রমণ। তবে সাময়িক এই সমস্যায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কীটনাশক দেওয়ার পরে যদি বৃষ্টি পড়ে তাহলে দেখা যাবে যে সেটা ঠিকমতো কাজ করবে না। কিন্তু আমরা যদি মানে প্রত্যেক জমিতে যদি আমরা নিয়মিতভাবে পার্চিংটা করি তাহলে এই পোকার আক্রমণ থেকে আমরা যথেষ্ট ভালোভাবে মুক্তি পাবো বলে আশা। চলতি মৌসুমে জেলার আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,01,235 হেক্টর। ইতোমধ্যে 70% জমিতে শেষ হয়েছে চারা রোপণের কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 6 ধরনের সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার। তবে যারা নতুন করে সঞ্চয়পত্র কিনতে চান শুধু তাদের জন্য প্রযোজ্য হবে এটি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে জানানো হয়েছে যাদের বিনিয়োগ 15 লাখ টাকা বা তার বেশি তাদের জন্য সুদের হার কিছুটা কমে আসবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্রে 11.52% সুদ দেয় সরকার। যেখানে নতুন নিয়মে কেউ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে তার সুদ হার নেমে আসবে 10.50%। তবে ডাকঘর সঞ্চয় ব্যাংক, US ডলার প্রিমিয়ার বন্ড কিংবা ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অল্প ব্যবধানে কানাডার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন, কিন্তু তার সমালোচকরা বলছেন এই নির্বাচন সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। নির্বাচনে লিবারেলরা 157টি আসনে এগিয়ে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার ছিল 170টি আসন। ট্রুডো নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। মন্ট্রিলে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ট্রুডো। এ সময় কানাডায় নতুন দিন সূচনা করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং 122টির মতো আসনে জয়ী হয়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নতুন ওকাস জোট গঠনের পর সাবমেরিন চুক্তি বিতর্কে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর অন্যতম প্রধান কূটনীতিক জোসেফ বোরেল কথা জানিয়েছেন বলে তথ্য দিয়েছে এপি। ইইউ এর পক্ষ থেকে বলা হয়, তাদেরই এক সদস্য দেশের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। কী কারণে এমন হলো এবং কেন হলো সে ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে $4,000 কোটি সাবমেরিন চুক্তি ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। অন্যদিকে নতুন এই জোট গঠনের পর মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। পেশাদার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেছে কিংসের ফুটবলার ও কোচিং স্টাফরা। কোভিড বাস্তবতায় সীমিত পরিসরের আয়োজনে ছিল রাজধানীর একটি 5 তারকা হোটেলে নৈশভোজের আয়োজন। মৌসুম শেষ হওয়ায় ফুটবলাররা যাচ্ছেন ছুটিতে, আর জাতীয় দলের ফুটবলাররা যোগ দিবেন ক্যাম্পে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটি ট্রফি জয়ের আনন্দের হয় না কোনো শিরোনাম। ফুটবলে অর্থের ঝনঝনানি বা যশ খ্যাতির কাছে এই একটি ট্রফি জেতার আনন্দের পরিমাপ করা যায় না অর্থ দিয়ে। বসুন্ধরা কিংস বাংলার ফুটবলে এসেছে রাজত্ব করতে, তার বড় প্রমাণ পেশাদার লিগের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ড। লিগ শেষ হয়েছে মৌসুম। জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা বাদে বাকিরা যাবেন ছুটিতে, দেশে ফিরবেন বিদেশি রিক্রুটরা। তার আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে দলের নৈশভোজের আয়োজন। দিন শেষে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন সবাই মিলে। For the first time I am play in Bangladesh. এখানে আমি প্রথমবার এসেছি, আর প্রথম খেলতে এসে শিরোপা জেতাটা বাড়তি আনন্দের। সব মিলিয়ে দল হিসেবে খেলতে পারার কারণেই এমন সাফল্য এসেছে। The best player the league. To Bangladesh. বাংলাদেশ আমার জন্য নতুন অভিজ্ঞতা, অসাধারণ সময় কাটিয়েছি এখানে। দিন শেষে ট্রফি জয় আমার জন্য বাড়তি পাওয়া। ইরানিয়ান প্লেয়ার ওভারঅল আমি মনে করি যে আমরা একটা টিম ওয়ার্ক আমাদের মাঝে ছিল অনেক ভালো। আর আমার কাছে মনে হয় আমরা আমাদের কোচিং স্টাফ বলেন, ম্যানেজমেন্ট বলেন, আমাদের মাঠে যারা কাজ করে তারা, প্লাস আমাদের কিচেনে যারা কাজ করে, সবাই মিলিতভাবে আমার মনে হয় একটা টিম ওয়ার্ক। তো আমরা সেইখানে আমার মনে হয় আমাদের সাকসেসটা আসছে। টানা সাফল্যে খুশি কোচ অস্কার ব্রুজন, দলের সবাইকে দিলেন সাফল্যের কৃতিত্ব। I'm very happy because if you go to the numbers at everything, maximum scorer, individual records, clean sheets, number of goals scored, numbers of goals conceded, I think that the numbers under register during this season, as I told you, were regular, consistent, and that I think is something that we should praise because the players were strong for 13 months. They might be enjoying the titles as well. Okay, thank you very much. Thank you. জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলার ছাড়া বাকিরা যাবেন ছুটিতে। করোনার কারণে ট্রফি জয়ের উদযাপনটা খুব বড় পরিসরে করেনি বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।